আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা আজ। হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু। প্রার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। এবং চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগিয়ে মানুষের জীবন জীবিকা উন্নয়নের আশা, কার্যকর গতি পাবে জাতীয় অর্থনীতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে জাতীয় সংসদ নির্বাচন 2026। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11:30টায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। সেখানে রয়েছেন রাহুল রায়। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। রাহুল, তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। রিতা, আপনাকে ধন্যবাদ। সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠেই যে জনসমাবেশ হবে, সেই সমাবেশ 11:30টায় বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তবে আমরা দেখেছি যে রাত থেকে নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমিয়েছেন এবং এখনই কিন্তু নেতাকর্মীরা এখানে চলে এসেছেন। মূলত যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ গত মধ্যরাত থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেই নির্বাচনী প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতেই কিন্তু এই সমাবেশ। এবং যথারীতি তারেক রহমান, তার মা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত, তিনিও কিন্তু এই সিলেটের পণ্যভূমিতে যে দুটি মাজার রয়েছে সেই মাজার জিয়ারত করে তার নির্বাচনী কার্যক্রম শুরু করতেন। আমরা কিন্তু দেখেছি যে তারেক রহমানও তাই করছেন। তিনি গত রাতে এখানে এসেছেন এবং সিলেট বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে এসেছিলেন শাহজালাল মাজারে। শাহজালাল মাজার জিয়ারত করে তিনি চলে যান শাহপরান মাজারে, সেখানেও শাহপরানের মাজার জিয়ারত করেন। এবং আমরা দেখেছি যে তিনি যখন বিমানবন্দর থেকে শাহজালাল মাজারে আসছিলেন, শাহজালাল মাজার থেকে শাহপরানের মাজারে আসছিলেন, তখন কিন্তু নেতাকর্মীরা ভিড় জমেছে রাস্তার দুধারে। এবং দুটি মাজার জিয়ারত শেষ করার পর তিনি দক্ষিণ সুরমায় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তার বাবার বাড়ি অর্থাৎ তারেক রহমানের শ্বশুর বাড়িতে যান। সেখানেও কিন্তু তিনি বেশ কিছুক্ষণ ছিলেন। সেখানেও নেতাকর্মী সহ এলাকাবাসীরা ভিড় জমিয়েছে। আমরা কিন্তু দেখেছি যে মধ্যরাতে তিনি বক্তব্য দিয়েছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের যে আচরণ বিধি সে অনুযায়ী গতকাল রাতের মধ্যরাত থেকে, অর্থাৎ রাত 12টার পর থেকে নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এবং সেই নিয়ম মেনেই কিন্তু তারেক রহমান মধ্যরাতেই তার শ্বশুরবাড়ি এলাকায় এলাকাবাসী এবং নেতাকর্মীদের কাছে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন। একই সঙ্গে তিনি আরও বলেছেন যে বিগত নির্বাচনগুলোতে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি, এবার যেন নির্ভয়ে তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করেন। আর এই আলিয়া মাদ্রাসা মাঠে তার 11:30 আসার কথা রয়েছে। এখান থেকেই তিনি শুরু করবেন তার এবং বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম। এর আগে সরাসরি তিনি ধানের শীষের জন্য ভোট চেতে পারেননি। আমরা গত মধ্যরাতে দেখেছি তিনি ধানের শীষের জন্য ভোট চেয়েছেন এবং আজকের এই সমাবেশেও তিনি ধানের শীষের জন্য ভোট চেয়েই তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবে। আজকের এই সমাবেশে সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারাও কিন্তু তার সঙ্গে মঞ্চে থাকবেন, যদিও বক্তব্য দেবেন শুধু তারেক রহমান নিজেই। কেননা এখান থেকে তিনি ঢাকা অভিমুখে যাত্রা
শুরু করবেন এবং সেই যাত্রাপথে তিনি 7টি জেলায় পথসভা করবেন। যদিও বলা হচ্ছে পথসভা, কিন্তু নিশ্চিত সেগুলো জনসভায় রূপান্তর হবে। এখান থেকে তিনি মৌলভীবাজার যাবেন, সেখান থেকে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, তার আগে নরসিংদী এবং কিশোরগঞ্জের ভৈরব, এই জায়গাগুলোতে তিনি সমাবেশ করবেন। আমরা আসার পথেই দেখেছি যে যেই স্পটগুলোতে তিনি সমাবেশ করবেন সেখানে কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস, তারা প্রস্তুতি নিচ্ছিলেন। তো এটি বলাই যায় যে এখান থেকে তিনি যখন শুরু করবেন প্রত্যেকটি স্পটে নেতাকর্মীদের ঢল নামবে। মূলত এখান থেকে তিনি শুরু করছেন তার নির্বাচনী প্রচারণা এবং আসলে বলা যায় যে সিলেটের এই পণ্যভূমি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিএনপির প্রচারণা কার্যক্রম। হৃদিতা। রাহুল, ধন্যবাদ। বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমায় নিজের শ্বশুর বাড়িতে নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট চেয়ে তিনি বলেছেন, দেশের মানুষ এত বছর ভোট দিতে পারেনি, তাদের মৌলিক অধিকার ছিল না, এবার নিজেদের অধিকার প্রয়োগ করবেন। এর আগে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরার মাজার জিয়ারত করেছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। বুধবার রাত 8টা 4 মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যরা। সেখান থেকে সরাসরি যান হযরত শাহজালালের মাজারে। মাজার জিয়ারত শেষে নফল নামাজ আদায় করেন তারেক রহমান। পরে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর কবর জিয়ারত করেন। এরপর তিনি শাহপরানের মাজারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রিয় নেতাকে স্বাগত জানায়। শাহপরানের মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার বিরাহিমপুরে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাবার বাড়িতে যান। সেখানে এলাকাবাসীরা তাদের স্বাগত জানায়। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভাই আরাফাত রহমান কোকো সহ দুই পরিবারের প্রয়াত ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নির্বাচনী নিয়ম মেনে মধ্যরাতে নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে ধানের শীষের জন্য ভোটও চান তিনি। সেখানে রাতের খাবার খেয়ে চলে যান হোটেলে। আজ সকাল 11:30টায় সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, সিলেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়। নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন নারী প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থীদের নিরাপত্তা ইস্যুটিকে গুরুত্ব দিচ্ছে ইসি। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা। রোকসানা আমিনের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার 20টি আসনে প্রতীক সংগ্রহ করেছেন স্বতন্ত্র সহ 51টি রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। আসন্ন নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য 119টি প্রতীক বরাদ্দ রেখেছে ইসি। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষে আজকে ধানের শীষের প্রতীক গ্রহণ করার জন্য এসেছি। সরকারের উচিত ছিল বহু আগেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করবার ব্যাপারে অপারেশন করে এগুলোকে সরকারের আয়ত্তে নেওয়া। অতীতে শরিক দলগুলো জোটবদ্ধ নির্বাচন করলেও এবারই প্রথম সব রাজনৈতিক দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে। নির্বাচনী পরিবেশ নিয়েছিল প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। আপনার সামনে গতকালকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছে, কোনো ব্যবস্থা নেন কিনা, যদি না নিতে পারেন আমরা ধরে নিব যে বিএনপির কাছে ইতিমধ্যে আপনারা মাথা বিক্রি করে দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করবে, কিন্তু আপনি সমান উইনিং ভোটের নিশ্চয়তা তো পাবেন না। তো সেখান থেকে অনেক প্রার্থী হয়তো হতাশার থেকে অনেক অভিযোগ করছে। নির্বাচন একটা খেলার মাঠ, এখানে জয় পরাজয় হবেই, কিন্তু একজনকে জোর করে আরেকজনের মতামত চাপিয়ে দিতে হবে,
এইটা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। একটা বিশেষ দল ইচ্ছাকৃতভাবেই নানানভাবে আমাদের প্রার্থীর চরিত্র হনন, প্রার্থী সম্পর্কে নানান আজগুবি কথা ইত্যাদি বলছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নারী প্রার্থীরা। এখনো মনে করছি না যে নির্বাচনে আমাদের যাবার মতো সুষ্ঠু পরিবেশ আছে। একটা তো শঙ্কা আমাদের কাজ করছে, যেহেতু আমরা নারী প্রার্থী। মাঠকে যেভাবে মসৃণ করা দরকার ছিল সেই জায়গাটা আমরা এখনো দেখছি না। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। রাষ্ট্রের জন্য থ্রেট স্বরূপ, হুমকি স্বরূপ এরকম লোক নিয়ে যদি আপনারা ক্যাম্পেনে যান, সেখান থেকে যদি অ্যারেস্ট করে, সেটা আপনি করবেন কি করবেন না, আপনার কতটুকু সম্মানহানি হবে কি হবে না, এটা আপনি বুঝে নিন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বিএনপির অফিসিয়াল নির্বাচনী থিম সং। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের কারণে দেশে অনেক বছর জনগণ ভোট দিতে পারেনি। আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে ধানের শীষ জয়যুক্ত হলে দেশের মানুষ আবার উন্নয়নের নতুন পথ চলার সুযোগ পাবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরুর প্রথম প্রহরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো বেজে উঠল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী থিম সং। বিজয়ের পথে আমাদের যে যাত্রা, আশা করছি যে সেই যাত্রায় এই থিম সং একটি কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের ভোট দেওয়ার ক্ষেত্রেও এই গানটি উজ্জীবিত করবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। ঠিক শুরুতেই এরকম একটি থিম সং, আমি তো আশা করি প্রচণ্ডভাবে এর প্রভাব বিস্তার করবে এবং জনগণ একে নতুন করে আবার গড়ে তোলার যে অনুপ্রেরণা সেটা পাবে, জনগণের মধ্যে ভীষণ আলোড়ন তুলবে। এই থিম সংটা অবশ্যই মানুষের কাছে পৌঁছাবে এবং ধানের শীষের পক্ষে অনেক বড় কাজ করবে। গানটার মধ্যে যে স্পিরিটটা আছে সেটা তো ডেফিনেটলি ভোটারদেরকে আলোড়িত করবেই এবং আমার মনে হয় যে নির্বাচনের সময় প্রত্যেকটি দলেরই এ ধরনের কর্মকাণ্ডের মধ্যে সম্পৃক্ত হওয়া উচিত। প্রধান অতিথির বক্তব্য বলেন বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই উৎসব, নির্বাচনী উৎসবের যে ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি, সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। সেই প্রত্যাবর্তনের দিকে আমরা ফিরে যাচ্ছি। ধানের শীষ প্রতিনিধিত্ব করে গোটা দেশ এবং দেশের যে একটা অন্তর্নিহিত দর্শন আছে, সেই দর্শনকেও প্রতিনিধিত্ব করে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত এই থিম সঙ্গে আগামীর বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বাংলাদেশ তথা নদ নদী বিধৌত এই বদ্বীপে চর কেবল একখণ্ড ভূমি নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবন সংগ্রাম ও টিকে থাকার প্রতীক। দেশের হাজারো চরে মিশে রয়েছে শত শত বছরের ভাঙা গড়ার অনিশ্চিত জীবন, জীবিকার অজস্র জানা অজানা গল্প। হালামনের সুবিধা বঞ্চিত এসব জনপদগুলোতে এখনও দেখা যায় লাখো অসহায় মানুষের স্রোত। বিশেষজ্ঞরা বলছেন, বিরাজমান নানান সংকট মিটিয়ে চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে মানুষের জীবন জীবিকা উন্নয়নের পাশাপাশি কার্যকর গতি পাবে জাতীয় অর্থনীতি। মোর্শেদ রনির রিপোর্ট। পলিগঠিত এক বিশাল বদ্বীপ বাংলাদেশ। হিমালয় থেকে ফি বছর বয়ে আসা 120 কোটি টন পলি জন্ম দেয় নদীর বুক চিরে নতুন ভূখণ্ড।
তাহলে আপনার ফসলের জন্য ভালো। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার পাখি যে বীজ খায় ওর পেটের মধ্যে দিয়ে ওর মল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে, সেখান থেকে কিন্তু গাছ হয়। আপনারা একটু খেয়াল রাখবেন, কিছু নলবন একটু রেখে দেওয়ার ব্যবস্থা করেন এই পাখিগুলোর জন্য, এই প্রাণীগুলোর জন্য। তো বাংলা চর ও জীবন নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। একসময় পড়ে থাকা শহরের ছাদগুলোই এখন ভরে উঠেছে গাছগাছালি আর ফল ফসলে। চোখ জুড়ানো এই সবুজ শুধু সৌন্দর্য নয়, নগরবাসীদেরকে এনে দিচ্ছে নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি। ঢাকার উত্তরায় এমন দৃষ্টান্তের বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা উত্তরার এই 4তলা ভবনের উপরে 1800 বর্গফুট ছাদে আধুনিক কাঠামোয় গড়া হয়েছে ছাদ কৃষি। বাড়িওয়ালার পরিকল্পনা আর সজীব ইসলামের নিয়মিত যত্ন ও সহযোগিতায় গড়ে উঠেছে এই ফসলি আয়োজন। এই যে কাঠামোগুলি করছেন না, এই যে দিয়ে ড্রয়িংয়ের মতো করে, এগুলো কি বাড়ি নির্মাণের সময় হয়েছিল না? বাড়ি নির্মাণের সময় হয়েছে। তখন কি আপনাদের চিন্তা ছিল এটা? জি, ছাদ কৃষি করবেন? জি স্যার। আচ্ছা, তো এটা আনারস যে করছেন, এর আগে কি আনারস করছিলেন? জি, আনারস কম, অল্প সীমিত। সঠিক পরিচর্যা আর আধুনিক পদ্ধতি অবলম্বন করায় অল্প জায়গাতে মিলছে বেশি ফসল। কি কি করেন? টমেটো, লাউ, তারপরে পেঁপে, লাল শাক, পালং শাক, তারপরে ওই যে লেবু আছে, এগুলি আইটেমের বেগুন, ফুলকপি। এই বছর জুড়ে যে শাকসবজি দরকার হয় সেগুলো সবই মোটামুটি করেন? যা করেন এটার উৎপাদনের কতটুকু আপনারা পান আর কতটুকু বাজার থেকে কিনতে হয়? মোটামুটি ভালোই চলে, মানে আন সিজনে অতটুকু বাইরে থেকে কিনে, আর না হলে ছাদের। এই ছাদ নয় শুধু, সবুজের ছোঁয়ায় বদলে যাচ্ছে উত্তরার এই এলাকাটি। পড়ে থাকা ধূসর ছাদ ঢেকে যাচ্ছে সবুজের চাদরে। কিছুটা ব্যবস্থাপনা এবং শাকসবজি বা ফল ফলাদির সঠিক নির্বাচন, এগুলো ঠিক করতে পারলে নিজের উৎপাদন কিছুটা হলেও শহরের থেকে নিজে করে খাওয়া যায়। বাংলাদেশের অনেক ছাদ কৃষক শহরে বসবাস করি, তারা করে দেখিয়েছেন, যেমনটি করেছেন নুরুল ইসলাম, তাদের 3 কাঠা জমির উপরে পরিকল্পিত একটি ছাদ কৃষি। উত্তরার এই জাতীয় আয়োজনগুলো ঘরে ঘরে এখন লক্ষ্য করছি আমরা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শাইখ সিরাজ, চেন্নাই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি সুজন ট্রাস্টের চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান মারা গেছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 87 বছর। জোহরের পর রাজধানীর সেগুন বাগিচায় হিসাব মহানিয়ন্ত্রণ কার্যালয় চত্বরে জামে মসজিদে তার জানাজা নামাজ হবে। এম হাফিজউদ্দিন খান সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং টিআইবি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সুজন পরিবার। গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দিয়েছে সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ। বুধবার এক যৌথ বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং কাতার এই সম্মতির কথা জানিয়েছে। গাজা সংঘাতের অবসানে ব্যাপক পরিকল্পনা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের মাধ্যমে অনুমোদিত একটি অন্তর্বর্তী প্রশাসন শান্তি বোর্ডের মিশন বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই 8 দেশের প্রধানমন্ত্রীরা। নিটল টাটা কৃষি সংবাদ।
নীলফামারী সদর উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের পাড় ধসে ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। কৃষকদের পরিশ্রমের ফসল নষ্টের পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে আবাদ নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, খাল সংস্কারে নিম্নমানের কাজ ও অবহেলার কারণে এই দুর্ঘটনা। প্রকৃতি সংবাদ। যেখানে সেখানে গড়ে ওঠা চালকলের কালো ধোঁয়া আর বর্জ্যে বিপর্যয় দিনাজপুরের পরিবেশবাদী ও স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি ফল ও ফসলের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে এসব চালকল। গবেষণায় ব্যাঘাত ও ফসল নষ্ট হওয়ার অভিযোগ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ও বিআইডিসি এগ্রো সার্ভিস সেন্টারে। দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা আজ, হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু, প্রার্থী নিরাপত্তার সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী। এবং চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগিয়ে মানুষের জীবন জীবিকা উন্নয়নের আশা, কার্যকর গতি পাবে জাতীয় অর্থনীতি। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।